এই নিস্তব্ধ জমাট অন্ধকারে আপনি শুনছেন রোমহর্ষক এক অধ্যায়, যেখানে বিজ্ঞান আর বিভীষিকা মিলেমিশে একাকার। আপনারা শুনছেন সানডে সাসপেন্স, স্কুলওয়ালা থেকে প্রফেসর শঙ্কু ও করভাস। হ্যালো, গুড মর্নিং। আমি আবার এসে গেছি পার্ট 3 পড়ানোর জন্য। তাহলে আজ কি পড়াবো আমরা? নবম শ্রেণীর গল্প, প্রফেসর শঙ্কুর লেখা করভাস প্রধান চরিত্র। এই করভাস সম্পর্কে আমরা পার্ট 3 তে আসছি। আই ওয়ান্ট দ্য ক্লো। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আর্গাসের কথা এলো। কি কথাটা এলো? আই ওয়ান্ট দ্যাট ক্লো। ফিসফিস মানে একদম হালকা স্বরে কথাটা বলছে। ইংরেজিতে আর্গাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। এতক্ষণ সে কি ভাষায় কথা বলছিল আমার সাথে? স্প্যানিশ ভাষায়। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে। আমি যখন কথাগুলো লিখছি তখন সে কথাগুলোর মধ্যে একটা হালকা একটা খোলা ভাব এসে উপস্থিত হয়েছে। কিন্তু আসলে আর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়, কিন্তু আর্গাসের যে গলার স্বরে কিছু মানে দয়ার স্বর ছিল। আই ওয়ান্ট দ্যাট ক্লো, আবার বলল আর্গাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। তো কি বলছে যে আর্গাস আবার ওই কথাটাই বললো, আই ওয়ান্ট দ্যাট ক্লো। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আরো কি বলতে চায় লোকটা দেখা যাক। তো এখন একটু চুপ করেই থাকা যাক, দেখা যাক, একটু দেখি, অপেক্ষা করি লোকটা কি বলতে চাইছে। আর্গাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল। আর্গাস কি করছিল? এতক্ষণ জানলার দিকে চেয়েছিল। এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। তাহলে আর্গাস এতক্ষণ জানলার দিকে তাকিয়েছিল, তারপর আমার কাছে, আমার সামনে তার চোখটা রাখলো। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। খুব সুন্দর লাগছিল সবুজ এই অন্ধকারেতে সবুজ আলো এবং ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকারে সবুজ আলোর খেলা। তাহলে এই অন্ধকারেতে সবুজ আলোর যে খেলাটা চলছিল, অন্ধকারের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি সবুজ আলো এসে পড়ছিল, সেইটার খেলা এত সুন্দর পড়ছিল, তাতে আমাদের খুব ভালো লাগছিল। এও যেন একটা ভেলকি, এটাও যেন মনে হচ্ছে কেউ একটা ভেলকি দেখাচ্ছে। লোকটা এই আছে এই নেই, মনে হচ্ছে লোকটা এখন এখানে বসে আছে, আবার মনে হচ্ছে কিছুক্ষণ পরে এখানে নেই। আর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠলো। আর্গাসের যে লম্বা আঙুলগুলো ছিল সেগুলো এরকম করে যেন নড়ছে। সেগুলো এখন আর নিজের দিকে ইঙ্গিত করছে, সেগুলো এখন তার নিজের সামনের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি আর্গাস। তো বলছে, প্রফেসর তুমি আমাকে একটু দেখো, আমি কিন্তু আর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। দুটো আমেরিকার যে লোক আছে, আমার যা জনপ্রিয়তা, আমার যা খ্যাতি, সবাই আমাকে চেনে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে চেনে, আর আমি সামনের মাসে দেশ ভ্রমণে বেরোচ্ছি। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোলম, টোকিও, হংকং, এইসব দেশগুলো আমার ক্ষমতা এবং আমার স্বীকৃতি সারা বিশ্বে। এই যেগুলোর নাম বললাম, রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোলম, টোকিও, হংকং, এই সমস্ত জায়গায় আমার খ্যাতি অনস্বীকার্য। মানে এখানে আমার জনপ্রিয়তা বিস্তার করে গেছে, সবাই আমাকে ভালোভাবে চেনে। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরো সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে কিসে জানো? কিন্তু আমার যে এই খ্যাতির যে আলো, এটা আরো বেশি জ্বলজ্বল করবে কিসে জানো? সেটা আরো দ্বিগুণ হবে কিসে সেটা জানো তোমরা? সেইটা
ইফ আই গেট দ্যাট কো দ্যাট ইন্ডিয়ান ক্লোথে, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই। তার মানে এ বলতে চাইছে, অর্গাস বলতে চাইছে, যদি কারভাসকে আমি পাই তাহলে আমার খ্যাতি আরো বেড়ে যাবে, কিন্তু ওকে আমার লাগবে। আর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে। আর্গাস হালকা হালকা করে বলছে এবং হাতটা যেন আমার চোখের সামনের দিকে এগিয়ে নিয়ে বলছে, কিছু বলতে চাইছে, নাড়ছে, যে আঙুলগুলোকে সাপের ফোনার মতো দোলাচ্ছে, নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আর্গাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো। মানে আমি তো চুপ করে বসে আছি ঠিক, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো প্রচন্ড রেগে যেত। সেই সুযোগে খাঁচার পাখিও আর্গাসের হস্তগত হতো। তো এবার বলতে চাইছে, হয়তো সে এতক্ষণে তার কার্যসিদ্ধি করে ফেলতে পারত, আর কারভাস এতক্ষণে তার কাছে পৌঁছে যেত। আমাকে হিপোটাইজ করা যে সহজ নয়, সেটা এবার আমার কথা থেকে বোধহয় জাদুকর বুঝতে পারলো। তো জাদুকর মনে হচ্ছে কিছুটা হলে বুঝতে পেরেছে যে আমাকে ওই কায়দায় বেকায়দায় ফেলা যাবে না, তার আমার পক্ষে সম্ভব না। মানে একটু শক্ত টাইপের মানুষ। মিস্টার আর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। তো কি বলছে, আর্গাসকে বলছে, আপনি শুধু শুধুই চেষ্টা করছেন, ফল কিছু হবে না। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কারভাস শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো, সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার। সে শুধু আমার কাছে একজন স্টুডেন্ট নয়, আমার সন্তান, আমার পরীক্ষার সে একজন মেথড, আমার এত গবেষণার কষ্টের ফসল সে। ওকে আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না। প্রফেসর, আর্গাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র। প্রফেসর কি বলছে, যে আর্গাসের গলার আওয়াজটা আরো জোরালো হলো, কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলে চললো, প্রফেসর, তুমি কি জানো যে আমি করোড়পতি? তাহলে এখানে কি বলতে চাইছে, যে পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলল, প্রফেসর, তুমি কি জানো আমি করোড়পতি? প্রফেসর বলছে, তুমি জানো আমার কত টাকা আছে? আমি একজন বড় হাই ব্যক্তি, করোড়পতি। তো শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে। শহরের পূর্ব দিকে আমার একটা প্রাসাদ আছে, তার দাম কত জানো? 50 কোটি। সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিলক গাড়ি আছে। আমার বাড়িতে কতজন চাকর আছে জানো? 26 জন। আমার 4টে গাড়ি আছে। এসব তুমি জানো? খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,021 দিতে রাজি আছি। খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। ওই পাখি তো আমি এক্ষুনি কিনে নিতে পারবো। আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, আপনি রাজি হয়ে যান। 10,021 মানে প্রায় 15,000 টাকা। এখানে 21 মানে কি বলতে চাইছে? 21 মানে 10,000 প্লাস আরো 5,000। আর্গাস জানে যে সে এমন খরচের তোয়াক্কা করে না। আর্গাস সে ভালো করেই জানে যে এইসব খরচ তার কাছে কোনো ব্যাপার না। আমি তেমনই টাকা জিনিসটারই তোয়াক্কা করি না, সে কথাটা তাকে বললাম। তো প্রফেসর বলছে, আমি ওই টাকার ব্যাপারে একদম কিছু ভাবনা চিন্তা করি না, আমার কাছে ওটার কোনো মানেই নেই। সে কথাটা তাকে বললাম। আর্গাস এবার একটা শেষ চেষ্টা করলো। এই টাকার অ্যামাউন্টটা দেবার পর আর্গাস আরো একবার চেষ্টা করলো। তুমি হয়তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? তো কি বলছে, আমি জানি তুমি ভারতবর্ষেরই লোক, তো তুমি এইসব ঘটনায় কি তোমার বিশ্বাস নেই, অলৌকিক ঘটনা?
ভেবে দেখো আরগাস, কারভাস ওই কাকের নামকরণ হয়েছে আমার জন্যই, সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? তো তুমি ভেবে দেখো, এই যে কারভাস, কারভাসের যে নামটা হয়েছে সেটা আমার জন্য। তুমি এটা ভেবে দেখো, ভাবনা চিন্তা করে দেখো। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, আমি আমার ধৈর্যটা আর রাখতে পারছি না। চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, মিস্টার আরগাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো, কারভাস আমার কাছেই থাকবে। আমি রাগে মাগে চেয়ারে উঠে বসে বললাম, তুমি তোমার ওই সমস্ত জিনিস নিয়ে থাকো, আমি আমার কারভাসকে নিয়ে থাকবো। কারভাস আমার কাছেই থাকবে, ওর শিক্ষা এখনো শেষ হয়নি, ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি আছে। তো বলতে চাইছে টাকা দিয়ে তুমি ওকে আমার কাছ থেকে কিনে নিতে চাইছো, কিন্তু ও আমার কাছে টাকার থেকে অনেক মূল্যবান, ওর জন্য আমার অনেক দূর পর্যন্ত ভাবনা চিন্তা আছে, সেই কাজটা আমার এখনো শেষ হয়নি। আজ আমি ক্লান্ত, তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আজকে আমি সত্যি খুব ক্লান্ত। তুমি কি বলেছিলে আমার কাছ থেকে মাত্র 5 মিনিট সময় নেবে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি 5 মিনিটের জায়গায় আরো 15 মিনিট দিয়েছি, মানে 20 মিনিট দিয়েছি, আর আমি পাচ্ছি না দিতে তোমাকে সময়। আমি এখন ঘুমাবো, আমার পাখিও ঘুমাবে, সুতরাং গুড নাইট। তুমি যাও, আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। শুধু আমি নয়, আমার পাখিও ঘুমাবে। এখন আপাতত তুমি বিদায় নাও, গুড নাইট। আমার কথাগুলো শুনে আরগাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলো, সেটাকে একেবারেই আমল দিলাম না। আমার কথাগুলো যখন শুনলো, শোনার পরে তার মনে মুখে যেন একটা অন্যরকম ভাবের সৃষ্টি হলো, আর সেই ভাবটা যেন ভূমিকম্প হয়, ঠিক তার অপোজিট শব্দ অনুকম্প, সেই অনুকম্পর মতো মনে হলো। আরগাস আবার বিলেতি কায়দায় মাথায় নুয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। সে ঠিক আবার সেই বিলেতি কায়দায় আমাকে গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে চলে এলো। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি কারভাস এখনো জেগে আছে। আমি দরজাটা যখন বন্ধ করলাম, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম কারভাস এখনো জেগে আছে, ঘুমোয়নি। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলে, কে, এবং শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে, কে মানে কে, ওইটাতে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, এটা বোঝাচ্ছে। সেটা তার বলার সুরেই স্পষ্ট। সে যেভাবে দরজাটা বন্ধ করার পর যখন লক্ষ্য করলো যে কারভাস জেগে আছে, ঘুরে দেখলো যে কারভাস তাকে কি বলছে, কে। এই কেটায় যেন কিছু জিজ্ঞাসা চিহ্ন সে রেখে দিচ্ছে, আর সেটা খুব সুন্দরভাবে সে বুঝতে পারলো। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি। কি বললো উত্তরে? বলছে একটা পাগলা জাদুকর, এর বহুত টাকা আছে, সেই গরমটাই সে এখানে দেখাতে এসেছিল। তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি। তোমাকে নিতে এসেছিল, আমি বলেছি না, হবে না। সুতরাং তুমি নিশ্চিন্ত ঘুমোতে পারো, এখন আর কোনো ভয় নেই, তুমি আরামে ঘুমোতে পারো, কাল দেখা যাবে। 16ই নভেম্বরে আসছি, ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখবো। আমি এর আগের দিনের ঘটনাটা আগেই লিখে রাখবো এটা ভেবেছিলাম, কিন্তু ওটা আমার হয়নি। কি বলতে চাইছে, কিন্তু বিভীষিকার ঘোর কাটাতে সারা রাত লেগে গেল। এই যে 20 মিনিটের অবস্থার সিচুয়েশনটা ওদের কাটাতে সারা রাত, বিভীষিকা মানে একদম যেন ওটা একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেটা কাটাতে ওদের সারা রাত কেটে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল, কালকের সকালটা, কালকের মর্নিংটা যেভাবে শুরু হয়েছিল, তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনের বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতের ঘোর ক্লান্তিকর ভাষণ। সঙ্গে কারভাসকে নিয়ে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেয়ে হারিয়ে ফেলে মরিমোতে আমতা আমতা করছিল। এই যে ঘটনাগুলো সকাল থেকে ঘটলো, কি কি হয়েছিল? সকালে সম্মেলন হয়েছিল, বৈঠক হলো, জাপানির পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতের ঘোর একটা মানে ক্লান্ত ভাব ছিল। এই সমস্ত কিছু নিয়ে, সমস্ত দিনের জল্পনা নিয়ে যে কাটলো সময়টা, তারপর প্রায় 1 ঘন্টা যে বক্তৃতা হলো, হঠাৎ খেই হারিয়ে ফেলে মরিমতো আমতা আমতা করছিল, মানে যেন একটা থতমত ভাব,
তার মধ্যে ছিল। এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁটে সে তালি দিল, মানে আমরা হাতে তালি দিই, সে ঠোঁটে দিল, আরম্ভ করে দিল। হলের লোক তাতে হো হো করে হেসে উঠতেই আমি ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। মানে যখন এই সমস্ত কিছু হচ্ছে বক্তৃতা, তখন কারভাস কি করলো যে তার ঠোঁট দিয়ে সে তালি দিচ্ছে, আমরা হাত দিই। তো তার এই সিচুয়েশনটা দেখে যারা দর্শক ছিল তারা হো করে হেসে উঠল। দুপুরে আমাদের হোটেলেরই সম্মেলনে কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। তাহলে দুপুরবেলা যখন হোটেলে দুপুরবেলা যখন ছিলাম, সেই সময় আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। সেখানে যাবার আগে আমি আমার 71 নম্বর ঘরে, আমার ঘরের নাম্বারটা কত ছিল? 71 নম্বর। তো এই 71 নম্বর ঘরে এসে কারভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম, তুমি থাকো, আমি খেয়ে আসছি। বাধ্য কারভাস কোনো আপত্তি করলো না। তো এই যখন কারভাসকে আমি রুমে রেখে এলাম, হোটেলের রুমে, এবং বললাম যে তুমি থাকো, খেয়ে নিও, আমি আসছি। তো বাধ্য কারভাস সেটাই শুনলো। লাঞ্চ শেষ করে যখন ওপরে এসেছি তখন 2:30। আমার যখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো, আমি ঘড়িতে দেখলাম বাজে 2:30, 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না। আমি যখন দরজায় চাবি দিচ্ছি তখন দেখলাম ওটার আর লাগবে না, তার দরকার নেই, কারণ দরজাটা খোলাই ছিল। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। হঠাৎ একটা দমকা বিপদ সামনের দিকে এগিয়ে এলো। সেই বিপদের আশঙ্কাতে আমার সমস্ত শরীরে রক্ত হিম হয়ে গেল। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। আমার মন যেটা বলছিল যে করভাসের উপর দৃষ্টি পড়েছে, করভাসকে আর রক্ষা যাবে না, যে কোনো মুহূর্তে করভাসকে আমাকে হারাতে হতে পারে। উত্তর দিকে দুটো ঘর পরে বাঁ দিকে রুম বয়দের ঘর ছিল। তাহলে উত্তর দিকে দুটো ঘর ছিল, তারপরে রুম যারা ওখানে থাকে তাদের রুম বয়দের ঘর ছিল। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি, আমি খুব দ্রুত বেগে একদম দৌড়ে যাই, গিয়ে ঘরের মধ্যে দেখি দুটো রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখে বুঝতে পারলাম তাদের দুজনকেই হিপনোটাইজড করা হয়েছে। তো এখানে হিপনোটাইজ মানে কি? হিপনোটাইজ মানে তাদেরকে জোর জবরদস্তি আঘাত করা হয়েছে এবং চাপ সৃষ্টি করে ওটা নিয়ে চলে আসা হয়েছে। চলে গেলাম 107 নম্বর ঘরে গ্রেনফেলের কাছে। তারপর আমি কোথায় গেলাম? 107 নম্বর ঘরে গ্রেনফেলের ঘরে। তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে তাকে সমস্ত ঘটনাটা আমি তড়িঘড়ি বললাম, এবং আমরা কি করলাম, দুজনে গিয়ে হাজির হলাম একতলার রিসেপশনে। তারপরে আমরা একতলার যে রিসেপশন আছে সেখানে গিয়ে পৌঁছালাম। রিসেপশনের ক্লার্ক কি বলছে, আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরের চাবি চাইতে আসেনি। তারা বলছে আপনার ঘরের চাবি আছে না, ওটা আমাদের কাছে কেউ আসেনি, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে। তবে হ্যাঁ, ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে, তারা যদি দিয়ে থাকে সেটা আমার কিছু করার নেই। রুম বয়দের অবশ্যই দেওয়ার দরকার হয়নি। রুম বয়দের যে চাবিটা দিতে হবে তাদের কাছেই থাকে, তো ওরা যদি দরকার লাগে তো দিতে পারে, আপনি জেনে নিতে পারেন। অবশ্য দেওয়ার দরকার হয়নি। আরগাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজে চাবি নিয়ে তার কাছে হাসিল করেছে। তো এখানে জাদুঘরের আবার চাবি কি লাগবে? ও তো ম্যাজিশিয়ান, ও তো এমনি নিয়ে নেবে। শেষটায় হোটেলের দ্বার রক্ষকদের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। শেষে হোটেলের যে দ্বার রক্ষী, আমরা যেটাকে সিকিউরিটি বলি, যে গার্ড দেয়, তার কাছে গিয়ে আসলো, খবর পাওয়া গেল। সে বললো 8 ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন। বলছে এই 30 মিনিট আগে একটা গাড়িতে, সে গাড়িটা কিরকম ছিল না, সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন। আরগাসকে সবাই চেনে, তাই 10 মিনিট পরে
হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। তার 10 মিনিট পরে সে কি করলো, একটা হাতে ব্যাগ নিল, নিয়ে সে ওই ফোন করলো, ফোন করার পরে হোটেল থেকে বেরিয়ে চলে গেল। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু এখান থেকে কোথায় গেছে আরগাস? রূপলি রঙের ক্যাডিলাক মানে গাড়ি, তো এখান থেকে কোথায় যেতে পারে আরগাস? তার বাড়িতে কি না অন্য কোথাও? ভাবনা চিন্তা করছে যে কোথায় যেতে পারে, তার বাড়িতে যাবে না অন্য কোথাও। অবশেষে কোভারুবিয়াসের শরণাপন্ন হতে হলো। অবশেষে সে কোভারুবিয়াসের কাছে শরণাপন্ন হলো। ভদ্রলোক বললেন, আরগাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি। ভদ্রলোক বলছে যে আরগাসের বাড়ি কোথায় তুমি জানো, কিন্তু তাতে কি লাভ হবে? সে কি আর বাড়িতে গেছে? সে তোমার কারভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। সে মনে হয় না তার নিজের বাড়িতে গেছে, সে অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। দেখো, তবে সে যদি শহরের বাইরে বেরোতে চায় তাহলে একটাই রাস্তা আছে। তবে মনে হয় যদি সে শহর ছেড়ে অন্য কোথাও যেতে চায় তাহলে একটা রাস্তা আছে খোলা। তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি। তোমাদের আমি সাহায্য করতে পারি, ভালো গাড়ি দেবো, ড্রাইভার দেবো, প্লাস পুলিশ দেবো। কিন্তু হাতে সময় কম আছে, তোমরা বেরিয়ে পড়ো। আধ ঘন্টার মধ্যে হাইওয়ে ধরে চলে যাবে, যদি কপালে থাকে তো আর তার সন্ধান পাবে। তোমরা একদম সোজা হাইওয়ে দিয়ে চলে যাবে, আর যদি তোমার কপালে থাকে তুমি নিশ্চয়ই পাবে। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম, ঠিক 3:30। সেই সময় আমরা বেরিয়ে পড়লাম। রওনা হবার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাস আসল নাম দেমিনগো বাতেলের সারমিয়েতো। তো তাহলে আরগাসের আসল নাম কি ছিল? দেমিনগো বাতেলেমে সারমিয়েতো। এটা ছিল আরগাসের অরিজিনাল নাম। তার বাড়িতে ফেরেনি, সে কিন্তু তার বাড়িতে ফেরেনি। তা আমাদের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ, আমরা পুলিশেরই গাড়িতে চলেছি। তাহলে আমাদের কাছে কে আছে? সশস্ত্র পুলিশ, এবং আমরা পুলিশের গাড়িতেই যাচ্ছি। তবে এইটুকু খবর আছে, আরগাস কিন্তু বাড়িতে ফেরেনি। দুজন পুলিশের একজন ছোকরা বয়স, নাম ক্যারোসাস। তাহলে আমাদের কাছে দুজন পুলিশ ছিল, একজন একটু কম বয়স, তার নাম ছিল কি? ক্যারোসাস। দেখলাম আরগাস সম্বন্ধে বেশ খবরটা রাখে। এবার আমি এটাও তার কাছ থেকে খবর পেলাম, ম্যাজিশিয়ান আরগাসের সম্পর্কে তার কিছু তথ্য জানা আছে। সান্তিয়াগো এবং আশেপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে। এটা বলতে চাইছে সান্তিয়ানো বা কাছাকাছি আরো অন্যান্য জায়গায় আরগাসের অনেক ডেরা আছে, মানে থাকার জায়গা আছে, আস্তানা আছে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। এক সময় তিনি জিপসিদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেছেন। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। তিনি খুব অল্প বয়স থেকে ম্যাজিক শুরু করেন, বয়স ছিল তখন তার কত? 19 বছর। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে। এই সামথিং 4 বছর আগে পাখি নিয়ে কাজ স্টার্ট করেছে, আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। যখন থেকেই ও পাখি নিয়ে কাজ শুরু করেছে তখন থেকেই তার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও কি সত্যি করোড়পতি? আমি তাকে জিজ্ঞাসা করছি, সত্যি সত্যি কি ও করোড়পতি? দেখা যাক। ক্যারোসাস বলল যে তাই তো মনে হয়, দেখে তো লোকটাকে সেরকমই মনে হচ্ছে। দেখা যাক। তবে লোকটা ভয়ানক কঞ্জুস। তবে এ যতই করোড়পতি হোক না কেন, এ প্রচন্ড কৃপণ, কাউকে বিশ্বাস করে না। তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। তবে লোকটা টাকা পয়সা থাকলে কি হবে, প্রচন্ড কৃপণ এবং কাউকে সে বিশ্বাস করে না, তাই ওর বন্ধু সংখ্যাও নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা আর মুশকিল হলো। শহর থেকে তো বেরিয়ে পড়লাম, তারপর কোথায় গেলাম? হাইওয়ে। সেখানে গিয়ে আমরা একটা মুশকিলে পড়লাম। কি মুশকিল? দেখা যাক। হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তর লস। তাহলে হাইওয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা কোন দিকে গেছে? একটা গেছে উত্তরে লস আন্ডিজের দিকে,
আর একটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত। তাহলে আমরা ঠিক করব কোন জায়গাটায় যাব, এটাই মেনশন করছে। তাহলে এখানে দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান আছে, দুটো যে হাইওয়ে আছে তার মুখের কাছে একটা পেট্রোলের দোকান আছে। দোকানের লোকটাকে জিজ্ঞাসা করাতে সে বলল, ক্যাডিলাক, সিনিয়র আরগাসের ক্যাডিলাক, সে তো গেছে ভালপারাইজোর রাস্তায়। তাহলে সে কোন রাস্তায় গেছে? এখানে সে পশ্চিমের রাস্তায় গেছে। প্রথমে যে দুটো রাস্তা এখানে আমাদের দেখানো হয়েছে, হাইওয়ে দুটো ভাগ হয়েছে, একটা চলে গেছে উত্তরে লস আন্ডিজের দিকে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো। তাহলে সে পশ্চিমে ভালপারাইজোর দিকে গেছে। এবং এই খবরটা পাওয়া গেছে কোত্থেকে? সিনিয়র আরগাসের কাছ থেকে। সিনিয়র আরগাস ক্যাডিলক সে তো গেছে ভালপারাইজোর রাস্তায়। সরি, এখানে একটু ভুল বলা হয়েছে, সিনিয়র আরগাসের কাছ থেকে খবরটা পায়নি, এটা ক্যাডিলকের কাছ থেকে খবরটা পেয়েছে, আরগাসের খবরটা। আমাদের কালো মার্সিডিজ তীর বেগে রওনা দিল। তাহলে আমাদের গাড়িটা কি ছিল? মার্সিডিজ, কালো রঙের। সে একদম তীব্র গতিতে ছুটেছে। কোথায় রওনা দিচ্ছে? ভালপারাইজোর উদ্দেশ্যে, ভালপারাইজোর উদ্দেশ্যে। তাহলে কর্তাসের প্রাণহানি হবে না সেটা জানি, কারণ তার প্রতি আরগাসের লোভটা খাঁটি। তবে এটা জানি যে কারভাসকে সে প্রাণে মারবে না, তার প্রতি যে প্রচন্ড একটা লোভ আছে সেটা তাকে দেখে আমি বুঝতে পেরেছি, কারণ তার প্রতি আরগাসের লোভটা খাঁটি। কিন্তু কাল রাতে কারভাসের হাব ভাব দেখেই বুঝেছিলাম। কাল রাতের বেলা আমি কারভাসের যে গতিবিধি লক্ষ্য করেছিলাম, সে গতিবিধি দেখে আমি অনুমান করে বলতে পারি যে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না। তবে আমি এইরকম অবস্থায় এটা বলতে চাই, আমি ওই জাদুকর লোকটিকে মোটে আমার ভালো লাগছে না, আমার ঠিক পছন্দ হচ্ছে না। সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কি হবে সেটা ভাবতেই আমার এখন খারাপ লাগছে। এখন আমি কারভাসের কথাটা ভাবছি যে ওর যে এখন কি চলছে, ওর মনের ওপর দিয়ে প্রেসার চলছে, সেটা আমার খুব চিন্তার বিষয়। পথে আরো দুটো পেট্রোল স্টেশন পড়লো। পথে যেতে যেতে আরো দুটো পেট্রোল স্টেশন পেলাম এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হলাম যে আরগাসের সিলভার ক্যাডিলক এই রাস্তা দিয়েই গেছে। আরো আমরা কনফার্ম হলাম কথা বলে যে এই রাস্তাতেই আরগাস গেছে। আমি আশাবাদী লোক, আমি খুব আশা নিয়ে থাকি, নিরাশা নয়, হতাশা নয়, আমার মনের মধ্যে আশা থাকে, হ্যাঁ কিছু একটা হতে পারে। তো এখানে বলছে নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি। আমরা রাস্তায় যেতে যেতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা সেই সমস্ত সিচুয়েশন কাটিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। এখনো পর্যন্ত আমরা যেভাবে কাজ করে চলেছি সেই কাজেতে আমরা সবসময় সাফল্য অর্জন করতে পেরেছি, কোনো ব্যর্থতার লেশমাত্র আমাদের মধ্যে আসেনি। কিন্তু আমার পাশে বসে গ্রেনফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, কিন্তু আমার পাশে যখন গ্রেনফেল বসে আছে শুনছে, সে ঘন ঘন মাথা নাড়ছে আমার কথা শুনে, সে কিছু বোঝাতে চাইছে আর বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছো। এটা বলতে চাইছে যে তুমি একদম ভুলে যেও না, তুমি একজন খুব চালাক লোকের পাল্লায় পড়ে গেছো। তোমার কর্ভার্সকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, এটা জেনে রেখো। আমার মনে হচ্ছে তুমি এত সহজে ওকে পাবে। ও যেভাবে ওকে অ্যাটাক করেছে, ওর কাছে একবার পেয়েছে, ছাড়ানো অসম্ভব। ক্যারেসাস বলল, সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকা সম্ভব না। তাহলে ক্যারেসাস কি বলছে যে আরগাসের হাতে অস্ত্র থাকতেই পারে। এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। এক সময় সে যখন ম্যাজিক দেখাতো তখন আমরা এটাও দেখেছি সে অরিজিনাল রিভলভার ব্যবহার করেছে। হাইওয়ে ক্রমে ঢালু নামছে, মানে হাইওয়ে দিয়ে ঢালু আরো নিচুর দিকে নামছে।
সান্তিয়াগোর 1600 ফুট থেকে এখন আমরা হাজারে নেমে এসেছি। তাহলে সান্তিয়াগোর 1600 ফুট থেকে আমরা কোথায় নেমেছি? হাজারে। 1600 থেকে আমরা হাজারে এসেছি। পিছনে দূরে পর্বতশ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। পিছনের দিকে দেখছি যে পর্বতটা আমাদের কাছে একদম ঝাপসা হয়ে যাচ্ছে। আমরা তার মানে অনেক দূরে চলে গেছি। 40 মাইল পথ এসেছি, আরো 40 মাইল গেলে ভালপারাইজো। আমরা 40 মাইল পথ অতিক্রান্ত করে দিয়েছি, এখনো ওই সেম আমাদের পথ আসতে হবে। গ্রেনফেলের বাজার মুখ আমার আশার প্রাচীরের বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে। বলছে গ্রেনফিলের যে বাজার, গ্রেনফিলের যে বাজার রয়েছে তার মুখ আমার আশার, আমার যে মনের মধ্যে আশা আছে সেই আশার প্রাচীরটাকে বারবার যেন আঘাত করে ভেঙে দিতে চাইছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, তখন আরগাসের অনুসন্ধান আরো সহস্র গুণ বেশি কঠিন হয়ে পড়বে। হাইওয়েতে যদি কিছু না পাই তখন আমি কিভাবে কারভাসের সন্ধান পাবো? রাস্তা সামনে খানিকটা চড়াই উঠে গেছে। রাস্তা যখন যাচ্ছে তার সামনে কিছুটা চড়াই উঠেছে। পিছনে কি আছে দেখা যাচ্ছে না। ঠিক রাস্তার পেছন দিকে কি আছে আমরা অনুসন্ধান করতে পারছি না। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, গাড়ি চলছে প্রচন্ড তীব্র গতিতে। চড়াই পেরোলো, সামনে রাস্তা ঢালু নেমে গেছে বহু দূরে। আমরা এই চড়াইটা পার হয়ে গেলাম, তারপরে রাস্তাটা অনেকটা নিচের দিকে চলে গেছে। অনেকটা রাস্তা আমরা অতিক্রান্ত করলাম। রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ, রাস্তার পাশে আমরা কি দেখছি? দুটো একটা করে গাছ পড়ে আছে। বহু দূরে একটা গ্রাম, অনেক দূরে কি আছে? একটা গ্রাম দেখা যাচ্ছে। সেখানে কি দেখা যাচ্ছে? মোষের দল, মোষেরা সব দল বেঁধে যাচ্ছে। জনমানবের কোনো চিহ্ন নেই, কিন্তু সামনে ওটা কি? এখনো বেশ দূর, 60 মাইল তো হবে। তো এখানে কোনো জনমানব মানে মানুষের যে বাস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ওটা কি? দেখা যাক ওটা কি। 60 মাইল তো দূর হবেই। এখন 400 গজের বেশি নয়, এখনো তো যেতে হবে 400 গজ। আর একটাই গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা গাছের গুড়ি। এখনো 400 গজের বেশি নয়, একটা গাড়ি আছে, রোদে ঝলমল করছে, রাস্তার পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা গাছের গুড়ি দাঁড়িয়ে আছে। এবার কাছে এসে পড়েছে গাড়িটা। তারপর এই গাছের গুড়িটার কাছে গাড়িটা এসে দাঁড়ালো। ক্যাডিলক গাড়ি, সিলভার ক্যাডিলক। তাহলে গাড়িটা কিরকম ছিল? সিলভার গাড়ি। আমাদের মার্সিডিজ তার পাশে এসে দাঁড়ালো। ঠিক ওই সিলভার গাড়িটার পাশে আমাদের কোন গাড়িটা এলো? আমাদের মার্সিডিজ গাড়িটা এলো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুড়িতে মেরেছে ধাক্কা, গাড়ির সামনের অংশটা ভেঙে গেছে। তাহলে এতক্ষণ আমরা অনুসন্ধান করতে পারলাম যে গাড়িটা কেন ওখানে দাঁড়িয়েছিল। তার কারণ এই গাছের গুড়িটাতে গাড়িটা ধাক্কা মারে, যার জন্য তার সামনের অংশটা ভেঙে চুরমার হয়ে যায়। ক্যারেসাস বলল সিনিয়র আরগাসের গাড়ি। এখানে গাড়িটা কার ছিল? সিনিয়র আরগাসের। গাড়িটা কিরকম ছিল? সিলভার। এছাড়া আরেকটা সিলভার ক্যাডিলক আছে সান্তিয়াগোতে। এছাড়াও আরেকটা সিলভার ওই রকম ক্যাডিলক আছে, সেটা কোথায় আছে? সান্তিয়াগোতে। ব্যাংকার সিনিয়র গান্দামেসের গাড়ি। সেটা হচ্ছে গাড়িটা কার ছিল? গালদামেসের গাড়ি। ওইটা ব্যাংকের একজন সিনিয়র, তার নাম ছিল গালদামেস। কিন্তু এটার নাম্বার আমার চেনা, কিন্তু এই গাড়িটার নাম্বারও আমার চেনা। গাড়ি তো রয়েছে, কিন্তু আরগাস কোথায়? এখন গাড়ি তো দেখতে পাচ্ছি, কিন্তু গাড়ির ভেতরে আরগাস কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? আর আমার কারভাস বা কোথায়? আর আমার কারভাসই কোথায় গেল? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা কারভাসের খাঁচা। দরজার চাবি আমারই তৈরি, আর সেটা রয়েছে আমারই পকেটে। তো আমি জানালার দিকে মুখটা একটু বাড়িয়ে দেখি একটা খাঁচা। ওটা তো কারভাসেরই খাঁচা, আর ওর চাবিটা তো আমার কাছে আছে, এই চাবিটা আমার পকেটেই আছে।
আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকিনিটাই লাগানো। তো আজকে দুপুরে দরজাতে আমি চাবি দিইনি, শুধুমাত্র ছিটকিনিটা লাগানো আছে। কারভাস খাঁচা থেকে নিজেই বেরিয়ে এসেছে, সন্দেহ নেই। কিন্তু তারপরে কারভাস নিজে নিজেই খাঁচা থেকে বেরিয়ে এলো। হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। কারেসাস ও অন্য পুলিশটা বন্দুক কুচিয়ে তৈরি। আমাদের ড্রাইভার দেখলাম ভীতুলো। তো আমি এখানে পুলিশ এবং যে আরেকজন আমার পাশে ছিল সে খুব সাহসী, কিন্তু আমাদের গাড়ি চালানোর যে ড্রাইভার ছিল প্রচন্ড ভীতু। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে। তাহলে সে মাটিতে হাঁটু মুড়ে বসে মেরি মাতার নাম জপ করছে। ঠিক এমন সময় গ্রেনফেল ফিস ফিস করে বলল, ম্যাজিশিয়ান, জাতটা আমাকে বড্ড আনকমফর্টেক্স করে তোলে। তো ম্যাজিশিয়ান কি বলছে, এই পাখির জাতটা আমাকে বড্ড ভোগায়, আনকমফোর্টেবল করে তোলে। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে, রাস্তার বাঁ দিক থেকে। তাহলে চিৎকারটা কোন দিক থেকে এগিয়ে আসছে? আমাদের দিক থেকে। রাস্তার কোন দিক থেকে? না, রাস্তার বাঁ দিক থেকে। কিছু দূরে কতকগুলো ছোপড়া, দু একটা বড় বড় গাছও রয়েছে। কিছুটা দূরে ঝোপড়পটিতে যে লোকেরা থাকে, কুঁড়ে ঘর একদম সেরকম ঝোপড়পটি আছে, আবার গাছও কিছু আছে। সেই দিক থেকে আসছে চিৎকারটা, সেই দিক থেকেই অনুমান করছি চিৎকারটা এগিয়ে আসছে। কাল রাতে ফিস ফিসে গলা শুনেছি। কালকে রাতের বেলায় আমি কিছু হালকা মানে ওরকম কণ্ঠস্বর শুনেছি, তাই চিনতে দেরি হলো। এ গলা আরগাসের। তো রাতের বেলা তার ওই হালকা আওয়াজে আমি অনুমান করতে পারছি একদম নিশ্চিত এই গলাটা আরগাসের, আর কারণ হয়। অকথ্য অসভ্য স্প্যানিশে সে গাল দিতে চলেছে। তার স্প্যানিশ ভাষায় সে গালাগাল করছে, কিন্তু আমাদের তো বোঝার উপায় নেই, কারণ আমরা স্প্যানিশ ভাষা জানি না। ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো। তার ওই কথাতে ডেভিল শব্দটা আমরা পাই, আর কি পাই? শয়তান। এই দুটো শব্দ আমাদের কানে এলো, আর তার সঙ্গে কারভাসের নামটা। তার সঙ্গে কি নামটা পাচ্ছি? কারভাসের নামটা। কোথায় গেল সে শয়তান পাখি? কারভাস, কারভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরক বাস আছে তোর কপালে, নরক বাস। মানে রাগের মাথায় সে এখন বলতে চাইছে, শয়তান পাখি, আমাকে এত জ্বালিয়েছিস, তুই এইখানে ভালো থাকবি না, তোর নরকেই জায়গা হবে, এরকম নানা রকম ভাবে সে বলতে চাইছে। আরগাসের কথা আচমকা থেমে গেল। আরগাসের কথা হঠাৎ থেমে গেল। তারপর কি বলছে? কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও তাকে দেখতে পাচ্ছি। আর দু হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ছোবড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। তাহলে তার দুটো হাতে দুটো রিভলভার এবং 100 হাত দূরে সে একটা রিভলভার ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে। কারেসাস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আরগাস, তোমার অস্ত্র নামাও। তাহলে কারেসাস একটা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার রিভলভারটা নামাও। একটা কর্ণপট হবিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো। তাহলে কি বলছে যে মার্সিডিজের যে গাড়ি আছে তার দরজাতে একটা রিভলভারের গুলি এসে লাগলো। তারপর আরো 3টে গুলির শব্দ, শুধু একটা গুলি নয়, তারপর পরপর আরো 3টে গুলি এলো। এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলি। তাহলে সেই গুলিগুলি কোথা দিয়ে গেল? মাথার এমাথা ও মাথা দিয়ে ছিটকে গুলিগুলো বেরিয়ে গেল। কারেসাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, মানে খুব জোরালো ভাবে চিৎকার করে বলল, সিনিয়র আরগাস, আমাদের কাছে বন্দুক রয়েছে, আমরা পুলিশ। আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে একদম প্রাণে মারবো না, কিন্তু জখম করে দেবো।
আরগাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমার তো মনে হচ্ছে না যে তোমরা পুলিশ বলে। আরগাস এখন 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা। তাহলে আরগাসের অবস্থা এখন কিরকম হচ্ছে, 25 জনের মাঝখানে পড়ে গেছে, তার এখন দুরবস্থা চলছে, সে কি করবে নিজেও বুঝতে পারছে না। তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে, যত্রতত্র গুলি চালাচ্ছে। তার যে চোখে একটা চশমা ছিল, তার চশমার পাওয়ার ছিল মাইনাস পাওয়ার, কিন্তু যার কারণে চশমাটা পড়ে ভেঙে যায়, সেই কারণে সে কিছু দেখতে পাচ্ছে না, অন্ধের সমান, তাই যত্রতত্র যেখানে সেখানে গুলি চালাচ্ছে। আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। আরগাস তখন কি করলো, হাতের যে অস্ত্রটা ছিল সেটা ফেলে দিল এবং হাঁপাতে হাঁপাতে কিছুটা হোঁচট খেলো, সেটা করতে করতে এগিয়ে এলো সামনের দিকে। কারেসাস ও অন্য পুলিশটা তার দিকে এগিয়ে গেল। আমি জানি এ সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। তো আরগাসের এইরকম সিচুয়েশনে আরগাসের কোনো রকম ভেলকি, মানে সে যাই জাদু করুক, সেটা আর কাজ দেবে না, সে ধরা পড়ে গেছে। এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। আরগাস তখন বলছে, সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি। কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, ও পাখিকে তুমি পাবে না, সে চলে গেছে খাঁচা থেকে। ও ভারতের পাখি তো, বহুত শয়তান, ওকে আর তুমি পাবে না। তবে হ্যাঁ, তার বুদ্ধি কিন্তু প্রচন্ড। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। কিছুক্ষণ গ্রেনফেল ওখান থেকে হালকা করে কিছু যেন একটা বলার চেষ্টা করছে। এবারে তার কথাটা বুঝতে পারলাম, এবার তার কথাটা আমরা অনুমান করতে পারছি। শঙ্কু, দ্যাট বার্ড ইজ হিয়ার। শঙ্কু কি বলছে, দ্য বার্ড ইজ হিয়ার। কি রকম, কোথায় করভাস? আমি তো দেখছি না তাকে। ওই কোথায় গেল করভাস? আমি তো তাকে দেখতেই পাচ্ছি না। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকোসিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। গ্রেনফেল রাস্তার যে উল্টো দিক আছে সেই দিকে, সে রাস্তাটা, তার অ্যাকোসিয়া একটা গাছ আছে, সেই গাছের দিকে আঙুল দিয়ে দেখালো। উপরে চেয়ে দেখলাম সত্যিই তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় কারভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিন্ত ভাবে আমার দিকে ঘাড় নিচু করে দেখছে। তাহলে এখানে কি বলছে, যে গ্রেনফিল রাস্তার উল্টো দিকে যে একটা ন্যাড়া, মানে গাছটার মধ্যে কিছু পাতা টাতা নেই, সেটাকে ন্যাড়া বলছে, সেই গাছটা অ্যাকোসিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো, দেখাচ্ছে আঙুল দিয়ে, দেখো ওইখানে কারভাস বসে আছে সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিন্ত ভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তাকে হাতছানি দিয়ে ডাকছি, তাকে এরকম ভাবে আমরা ডাকছি। ডাকতে এসে অক্লেশে গোত খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিজের ছাদের ওপর। তাকে আমরা হাতছানি দিয়ে এমন ভাবে ডাকছি, সে একদম মানে মাথা নিচু করে করে জোরে এসে বসলো আমাদের গাছে ছাদের ওপরে। তারপর অতি সন্তর্পণে যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, মনে হচ্ছে যেন এই জিনিসটার মূল্য, এই জিনিসটার যে কি মানে প্রয়োজনীয়তা আছে, কি দরকার আছে, সেটা সে গুরুত্বটা সে বুঝতে পারলো। তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা, এবং সে বুদ্ধিমানের কাজ করেছে এখানে, যে আরগাসের চশমাটা সে ঠোঁটে করে ওখানে নিয়ে বসেছিল। তো আনন্দ মেলা পুজো বার্ষিকী 1379। তো হ্যাঁ, এই গল্পে দেখা গেল যে কারভাস সত্যি তার বুদ্ধিদীপ্ততার পরিচয় দিল। গল্পটা তো আমার খুব পড়িয়ে ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা স্কুলওয়ালা চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে। নিশ্চয়ই ভালো লেগেছে আমার মনে হয়। আজকের মতো আমি রাখলাম, আবার নেক্সট এপিসোডে আমি আসছি। বাই। আপনারা শুনছেন সানডে সাসপেন্স, স্কুলওয়ালা থেকে প্রফেসর শঙ্কু ও করভাস।